স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাদ তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। বর্ষার শুরুতেই ভাঙন তীব্র হয়েছে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে। নতুন করে ফুলছড়ি উপজেলার ৩ কিলোমিটার এলাকা জুড়ে বিলীন হচ্ছে ফসলি জমি। ঝুঁকিতে স্কুল, বাজার সহ বহু স্থাপনা ও বসতবাড়ি। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও স্থানীয়দের দাবি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের বাসিন্দা আলো রানী ব্রহ্মপুত্রের করাল গ্রাসে ৩ বার হারিয়েছেন বসতভিটা। এখন আশ্রয় হয়েছে অন্যের জমিতে। তবে সেখানেও নদী ভাঙন শুরু হওয়ায় পরিবার নিয়ে আছেন অনিশ্চয়তায়। জমা জমিন কিছুই নাই, কি করি খামো? সেগুলো ঘর বাড়ি ভাঙি গিয়েছে, সেগুলো ভালো করে পাইনি। কিভাবে করি খামো? মানুষের চিন্তি নিয়ে খাই। এখন কিভাবে চলবো না চলবো? নদী ভাঙা কেউ করতে পারে না। বর্ষা এলেই নদী ভাঙনে ভিটামাটি হারানোর আতঙ্কে থাকেন গাইবান্ধার ব্রহ্মপুত্র নদীর পাড়ের বাসিন্দারা। চলতি বর্ষা মৌসুমের শুরুতেই লছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নে প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙন শুরু হয়েছে। তাতে বসতবাড়ি হারানোর শঙ্কায় শতাধিক পরিবার। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে নদীতে বিলীন হতে পারে সরকারি প্রতিষ্ঠানসহ বাজার ও বসতবাড়ি। আমাদের গাছগাছরা ক্ষতিগ্রস্ত, বাসার, তারপরে ভিটামাটি গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, তা আমার ওখানে একটা রাইস মিল ব্যবসা, আমি অনেক ক্ষতিগ্রস্ত। জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। আমরা ইতিমধ্যে 2000 জিও ব্যাগ সরবরাহ করেছি। জিও ব্যাগ ভরার কার্যক্রম চলমান আছে। আমরা ভাঙন প্রশমনে পানি উন্নয়ন বোর্ড থেকে যা যা কার্যক্রম নেওয়ার স্কুলটি রক্ষাতে আমরা তা ইতিমধ্যে গ্রহণ করেছি। ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ডিবিসি নিউজ ডেস্ক। 2 যুগেরও বেশি সময় ধরে একটু একটু করে দখল হয়ে গেছে ঝালকাঠি শহরের বুক চিরে বয়ে চলা খালগুলো। ফলে শহরের পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়েছে। পরিবেশের উপর পড়েছে বিরূপ প্রভাব। পৌর প্রশাসক জানিয়েছেন, খালগুলো দখলমুক্ত করে প্রবাহ ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রাচীনতম ও প্রথম শ্রেণীর পৌরসভা ঝালকাঠি। 1875 সালে প্রতিষ্ঠিত এই পৌরসভা শহরটি একসময় পরিচ্ছন্ন শহর হিসেবে পরিচিত ছিল। শহরের বুক চিরে প্রবাহিত ছিল প্রশস্ত 22টি খাল। অতিবৃষ্টি হলেও দ্রুত তা খালগুলো দিয়ে নেমে যেত সুগন্ধা নদীতে। 2 যুগেরও বেশি সময় ধরে প্রায় সবগুলো খালই দখলদারদের কবলে পড়ে অস্তিত্ব বিলীন হয়ে গেছে। বর্তমানে 4 থেকে 5টি খালের নামমাত্র অস্তিত্ব থাকলেও সেগুলোরও 2 পাশ দখল হয়ে পরিণত হয়েছে ক্ষীণস্রোতে। শহরের কিছু সড়কের পাশে ড্রেন তৈরি করা হলেও আবর্জনা অপসারণ না করায় খাল কিংবা ড্রেন কোনোটি দিয়েই পানি নিষ্কাশন হচ্ছে না। এগুলো পরিণত হয়েছে মশা মাছির আবাসে, ছড়াচ্ছে রোগ জীবাণু। এক পশলা বৃষ্টি হলেই রাস্তাঘাট, দোকানপাট ও ঘরবাড়ি তলিয়ে ময়লা আবর্জনায় সয়লাব হয়ে যায়। এখন খাল ভরিয়ে গেছে এবং দখল হয়ে গেছে। পৌরসভা কোনো উদ্যোগ নিচ্ছে না। অবৈধ স্থাপনা অতি দ্রুত উচ্ছেদ করে ঝালকাঠি জেলার প্রাণ ফিরিয়ে আনার জন্য এই খালগুলোকে পুনরায় খনন করা হোক। মুষল আকারে বর্ষা হইলে সেই পানি এখানে নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, সেগুলো আমাদের এই রোডে প্রবাহিত হয়। আমাদের স্কুলের পাশে এই খাল জনগণ তারা ময়লা ফালায় ভরাট করছে, তো এতে রোগ জীবাণু ছড়ায়, মশার উৎপত্তি অনেক বাড়ছে। অবৈধ স্থাপনা সরিয়ে খালের প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগের কথা জানিয়েছেন পৌর প্রশাসক। আমি আশা করি যে খালের নাব্যতা বৃদ্ধি পেলে খাল খননটা হলে যে সমস্যাগুলো আছে, মশা এবং ময়লার স্তূপ, এগুলো থাকবে না। আমরা একই সাথে ময়লার যেখানে ময়লার ভাগার বা নির্দিষ্ট জায়গায় ফেলছি। খাল বেদখল হওয়ায় একসময় পরিচ্ছন্ন শহর এখন পরিণত হয়েছে জলাবদ্ধতা আর ময়লা আবর্জনায় ভরা জনদুর্ভোগের শহরে। এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ দাবি পৌরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। টাঙ্কুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। হাওরের ওয়াচ টাওয়ার ও আশেপাশের এলাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রবিবার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এ আদেশ জারি করা হয়। এতে বলা হয়, হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাকৃতিক পরিবেশের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে টাঙ্কুয়ার হাওরের ওয়াচ টাওয়ার ও আশেপাশের এলাকায় পর্যটকদের বহনকারী হাউসবোট চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে হাওরের পরিবেশের জন্য ক্ষতিকর যে কোনো কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পানি, জলাবদ্ধতা ও খানাখন্দে ভরা রাস্তা, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা সহ নানামুখী সংকটে জড়িয়ে আছে বাগেরহাটের বিসিকে শিল্পনগরী। আর কাঁচামাল অভাবে বন্ধ 12টি প্রতিষ্ঠান, যার মধ্যে 9টি নারিকেল তেল কারখানা। অনেক দিন ব্যবহার নেই, তাই অনেক কারখানার যন্ত্রাংশ পড়েছে মরীচিকা। বেকার হয়ে হতাশায় ভুগছেন শ্রমিকরা। 1996 সালে ভৈরব নদের পাশে প্রায় 21 একর জমির ওপর গড়ে তোলা হয় বাগেরহাটের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বা বিসিক শিল্পনগরী, যেখানে 123টি প্লটে 52টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। তবে ব্যবস্থাপনা সংকট ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে খুব একটা কাজে আসছে না এই শিল্পনগরী। সেই সাথে কাঁচামাল সংকটে কমেছে অধিকাংশ কারখানারই উৎপাদন, বন্ধ হয়ে গেছে 12টি প্রতিষ্ঠান। নারকেলের হয় না বলেই নারকেলের দাম বেশি, নারকেলের দাম বেশি বলেই কিন্তু আমাকে তেলের দাম বেশি। তেলের দাম এই জন্য তেল মানুষ খাবে না তেল মাথায় দেবে, এই জন্য দাদা মিল বন্ধ। যারা ছিল তারা চলে গেছে, শুধু বিল টাকা পয়সা বেতন দিতে পারছে না। মিল না চললে কোত্থেকে দেব। বিসিক কর্মকর্তা জানান, মূলত কাঁচামাল সংকটে বন্ধের পথে বেশিরভাগ কারখানা। নারকেল উৎপাদনের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের বাগেরহাট বিসিক শিল্পনগরীতে বেশ কিছু নারকেল তেলের মিল কারখানা গড়ে উঠেছিল। কিন্তু বর্তমানে যে সমস্যাটার সম্মুখীন আমরা হচ্ছি, যে নারকেলের বাগেরহাট জেলায় নারকেলের উৎপাদন প্রায় একেবারেই কমে গেছে, মানে আগের তুলনায় প্রায় নগণ্যই বলা চলে। ঠিক এই সমস্যার কারণেই মূলত আমাদের বর্তমান যে নারকেলের তেলের যে মিলগুলোর যে উৎপাদন প্রায় একদম নিম্ন পর্যায়ে চলে আসছে। এই অবস্থায় দ্রুত সময়ের মধ্যে অবকাঠামোগত উন্নয়ন ও সেই সাথে কাঁচামালের সহজলভ্যতার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গার গহেশপুর সীমান্ত থেকে 1,63,00,000 টাকা মূল্যের 8টি স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করেছে বিজিবি। রবিবার রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গহেশপুর সীমান্তের ইসলামপুর এলাকা থেকে মমিন আলীকে আটক করা হয়। বিজিবি জানায়, ভারতে পাচারের সময় ইসলামপুর এলাকা থেকে মমিন ইসলামকে বাইসাইকেল সহ 8 পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য 1,63,46,108 টাকা। মাদারীপুরের ডাসার উপজেলায় গ্রামীণ সড়কের অবস্থা বেহাল। কাঁচা সড়ক ব্যবহারকারীদের ভোগান্তির শেষ নেই। ইটের সড়কগুলো চলাচলের অনুপযোগী হওয়ায় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ পথচারীরা পড়েন চরম দুর্ভোগে। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। কৃষিকাজ হচ্ছে ব্যাহত। বারবার জানালেও টনক নড়ছে না কর্তৃপক্ষের, অভিযোগ এলাকাবাসীর। মাদারীপুরের উত্তর ডাসার চৌরাস্তা থেকে ভাঙ্গা ব্রিজ, শশীকরে কালী মন্দির পর্যন্ত সংযোগ সড়কের প্রায় 2 কিলোমিটার, মাইচপাড়া দেলোরবাজার সড়কের মাইচপাড়া থেকে বাদামতলা ব্রিজ পর্যন্ত প্রায় 3 কিলোমিটার ও আইসার বাজার থেকে যাত্রা ভিটা পর্যন্ত 2 কিলোমিটার এখনও কাঁচা সড়ক। একটু বৃষ্টিতেই বড় বড় গর্ত আর পানি জমে থাকায় ভোগান্তির শেষ নেই পথচারীদের। ইট বিছানোর পথেও তৈরি হয়েছে খানাখন্দ। সড়কগুলো দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের। বৃষ্টি নামে 8 তারিখে পাচার খাওয়া লাগে, তাই এই মানে যে দুর্ভোগে আছে এই রাস্তা লইয়া আমরা মালামাল আনতে পারি না, সকলের সমস্যা হয়। আমাদের দাবি এই রাস্তাটা যদি ওই পাকা যদি হইতো তাহলে বহু ধন্যবাদ। জনপ্রতিনিধির অভিযোগ, একাধিকবার পাকা সড়ক নির্মাণে বিভিন্ন মহল ও সংশ্লিষ্ট দপ্তরকে জানালেও নেওয়া হয়নি ব্যবস্থা। উপজেলার চেয়ারম্যান, এমপি সবার কাছে যাওয়া হয়েছে, কেউ কোনো এই যাবৎ গুরুত্ব দেয় নাই, আর এ যাবৎ কোনো কাজ হয় নাই। অবশ্য দুর্ভোগ কমাতে তালিকা করে ঝুঁকিপূর্ণ সড়কগুলো মেরামতের আশ্বাস এলজিইডির। উপজেলা প্রকৌশলী কালকিনি বর্তমানে উক্ত অবহেলিত রাস্তা বা ব্রিজ উন্নয়নের জন্য প্রাথমিক তথ্য সংগ্রহ করেছেন। এলজিইডি আমাকে নির্দেশনা প্রদান সাপেক্ষে তথ্য প্রদান করা হবে। সরকারি তথ্য মতে ৭৬.৮ বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলায় আইডিভুক্ত প্রায় 100 কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। সরকারি অফিস ফাঁকি দিয়ে ঘন্টার পর ঘন্টা নিজের ক্লিনিকে রোগী দেখেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হোসেন ইমাম। হাসপাতালের কাছেই তার ক্লিনিক ঘিরে সক্রিয় দালাল চক্র। অনুসন্ধানে মিলেছে রোগী ভাগিয়ে নেওয়ার সত্যতা। এতে ভোগান্তি ও অর্থের অপচয় হচ্ছে সরকারি হাসপাতালে আসা রোগীদের। অনিয়মের সংবাদ প্রচার করলে মামলার হুমকি দিয়েছেন হোসেন ইমাম।
21শে জুন দূর দূরান্ত থেকে আসা রোগীরা অপেক্ষায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হোসেন ইমামের চেম্বারের সামনে। ঘড়ির কাঁটায় বেলা 11:15, কিন্তু হোসেন ইমামের দেখা নেই। আমরা তো বসে আছি, ডাক্তার তো বললো আসবে, আমাদের বললো একটু পরে আছি, দেখছি কখন আসবি তা জানে না, কষ্ট দাঁড়ায় আছে। তাকে পাওয়া গেল হাসপাতালের পাশে তার মালিকানাধীন নিউ সান ক্লিনিকে। সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখছেন এখানেই। ডাক্তার হোসেন ইমামের কাছে নিউ সান ক্লিনিকে আমি গিয়েছিলাম 11:30টার দিকে, গেলাম তার চেম্বারে। সে নিজে শুধু আমাদের দেখে ও প্রেসক্রিপশন করলো না, শুধু টেস্ট লিখে দিল। অভিযোগ আছে সরকারি হাসপাতাল থেকে নিয়মিত রোগী ভাগিয়ে আনা হয় নিউ সান ক্লিনিকে। 2 ঘন্টা পরে উনি আবার চেম্বারে আসলো, আসার পরে ওখানে আমাকে দেখলো, দেখার পরে 3-4টা টেস্ট দিল, দেওয়ার পরে আমাকে ওই মহিলা দালাল নিয়ে গেল নিউ সানে নিয়ে গেল। আর এ কাজে সক্রিয় 10 থেকে 15 জন দালাল। ডিবিসি নিউজের ক্যামেরায় উঠে এসেছে সে চিত্র। 21শে জুন দুপুরে হোসেন ইমামের সরকারি হাসপাতালের চেম্বারে গিয়ে দেখা যায় ভেতর থেকে দরজা বন্ধ। আরএমও আছেন কিনা জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন সহকারী পরিচয় দেয়া এক ব্যক্তি। চিকিৎসকের এমন অনিয়মে উদ্বেগ জানিয়েছেন সচেতন নাগরিকরা। এই গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিটি যদি এইভাবে ব্যক্তির স্বার্থের জন্য বা ব্যক্তি অর্থ উপার্জনের জন্য যদি সরকারি কাজে ফাঁকি দেয়, এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে। তবে এটা দ্রুত সুরা উচিত। হোসেন ইমামের অনিয়মের বিষয়ে সদুত্তর নেই কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের। তবে অফিস ফাঁকি দিলে ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসনের। অফিস টাইমে চলাকালীন সময় কারো আসলে বাইরে রুগী দেখার কোনো সুযোগ নাই। 10:30 থেকে 11টা এমন সময়টা হবে। উনি আমার সাথে দেখা করে গেছেন, হসপিটাল বিষয়ে সামগ্রিকভাবে আলোচনাও করে গেছেন। যেহেতু আমার নজরে এসেছে, বিষয়গুলো আমি দেখব। দালালের বিষয়ে আমরা ইতোমধ্যে বিভিন্ন সময় ব্যবস্থা নিয়েছি, এটা চলমান রয়েছে। ডক্টর সাহেবদের থাকা না থাকার বিষয়গুলি খোঁজখবর নিয়ে যদি দেখি যে হ্যাঁ এরকম প্র্যাকটিস করে থাকেন, তাহলে এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আমরা সলভ করব। অভিযোগের বিষয়ে পরে কথা বলতে হাসপাতালে গিয়ে পাওয়া যায়নি হোসেন ইমামকে, সাড়া দেননি মোবাইল ফোনেও। তবে সংবাদ প্রকাশ করলে চাঁদাবাজির মামলা করার হুমকি দিয়েছেন তিনি। হোসেন ইমামের বিরুদ্ধে প্রতারণা, অপারেশনের নামে রোগীদের অঙ্গহানি করা সহ নানা অভিযোগ রয়েছে। এর আগে কয়েক দফা সালিশও বসেছে তাকে নিয়ে। ডিবিসি নিউজ ডেস্ক। গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রদলের কমিটিকে গঠনকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। অভিযোগ উঠেছে ছাত্রদলের কমিটিতে সাবেক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অনেক কর্মী পদপ্রত্যাশী। এ নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। গাজীপুর ভাওয়াল কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিতর্কিত নেতা রবিন সর্দারের ঘনিষ্ঠ কর্মীরা এখন ছাত্রদলের আসন্ন কলেজ কমিটির পদপ্রত্যাশী। পদপ্রত্যাশীদের তালিকায় শুধু ছাত্রলীগ কর্মী নয়, আছেন কলেজের অনিয়মিত ও প্রশ্নবিদ্ধ শিক্ষার্থীরাও। কমিটিতে ছাত্রলীগ সংশ্লিষ্টদের পদপ্রত্যাশা নিয়ে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থী ও তৃণমূলের নেতাকর্মীরা। দল চেঞ্জ করে এখন ছাত্র দলে যোগদান করতেছে। দুঃসময়ে যারা দলের জন্য কাজ করছে, ত্যাগী কর্মী ছিল, তারা আসলে বঞ্চিত হচ্ছে এটার কারণে। এই বিষয়গুলো আমরা একজন সাধারণ স্টুডেন্ট হিসাবে আমরা কলেজটাকে নিরাপদ মনে করছি না। তারা বিভিন্নভাবে এখনো প্রভাব বিস্তার করতেছে। ছাত্রলীগ কর্মীরা এখন ছাত্র দলের কর্মী, এমনটা বলছেন খোদ কলেজের অধ্যক্ষ। একেবারে কাছের যারা ছিল, প্রধান যারা ছিল, তারা এখন নেপথ্যেই আছে। ঘুরে ফিরে আমরা তাদেরই দেখতে পাই, তারা বিভিন্ন দলের সাথে মার্চ হয়ে গেছে। পদপ্রত্যাশীদের সভা সমাবেশে উপস্থিতি ও নানা কর্মকাণ্ড দেখে পদ দেওয়ার কথা জানান মহানগরের এই নেতা। মাঠে ময়দানে কে কোনদিন ছিল এবং আন্দোলন সংগ্রামের ছবি দেখি। যদি কোনো ছাত্রলীগের অনুপ্রবেশকারী, যেটা আমরা বলি অনুপ্রবেশকারী ছাত্রলীগ থেকে পদবি আছে, এরকম যদি কেউ থাকে তারা কেউ কমিটিতে স্থান পাবে না। কমিটিকে কেন্দ্র করে তৈরি হওয়া ধোঁয়াশায় একদিকে দেখা দিয়েছে আদর্শগত প্রশ্ন, অন্যদিকে ছাত্র দলের ভেতরেও তৈরি করছে বিভক্তি। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। রাজনৈতিক বলয় থেকে বের হয়ে দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির মাধ্যমে ভাইস চ্যান্সেলর নিয়োগকে সাধুবাদ জানিয়েছেন বরিশালের সর্বস্তরের জনগণ। এমনকি রাজনৈতিক সরকারের আমলেও এ ধারা অব্যাহত রাখার আবেদন জানিয়েছেন তারা।
2012 সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পর থেকে রাজনৈতিকভাবে 4 জন ভাইস চ্যান্সেলর দায়িত্ব পালন করেন। এমনকি বর্তমান সরকারের আমলে তড়িঘড়ি করে একজনকে ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়। রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়ায় 5 জনের মধ্যে 3 জনকেই আন্দোলনের মুখে ক্যাম্পাস ছাড়তে হয়। সর্বশেষ 13 মে অন্তর্বর্তীকালীন হিসেবে ষষ্ঠ ভাইস চ্যান্সেলর নিয়োগ পান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম। স্থায়ী নিয়োগ পেতে হলে তাকেও ভিসি পদে আবেদন করতে হবে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা তুলনামূলক অর্থে আগের যে প্রক্রিয়া ছিল তার চেয়ে অনেক বেশি একটা পরিচ্ছন্ন প্রক্রিয়া। আমরা আশা করছি এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যোগ্য ব্যক্তিরা ভিসি হিসেবে আসবে এবং সে তার মেধা মনন দিয়ে বিশ্ববিদ্যালয়কে সাজাতে পারবে। ভিসি নিয়োগের এই বিষয়টি রাজনৈতিক সরকারের আমলেও যেন চলমান থাকে বললেন সিন্ডিকেট সদস্য। স্বচ্ছভাবে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এরা নিয়োগ পেয়েছে। আমরা আশা করব যে একজন ভিসি 5 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়, তাই পরবর্তী যে সরকার আসুক তারা যেন এই ধারাবাহিকতা বজায় রাখে, এই প্রত্যাশাটা তাদের কাছে করবো আর কি। নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সার্চ কমিটি যোগ্যতা সম্পন্ন ভাইস চ্যান্সেলর নিয়োগ দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন রেজিস্ট্রার। এরকম একটি সার্চ কমিটি যেখানে অধ্যাপকরা, সিনিয়র অধ্যাপকরা বিশ্ববিদ্যালয়ের থাকবেন, তারা যখন এই সিভিগুলো পর্যালোচনা করবেন, সেগুলো আশা করি আমাদের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য খুব যুগান্তকারী একটা ভালো ঘটনা ঘটতে যাবে। বিজ্ঞপ্তির মাধ্যমে ভিসি নিয়োগ দেওয়া হলে তা সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে বললেন সুজন সভাপতি। সুজন মনে করে বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তির মাধ্যমে একজন যোগ্য, দক্ষ এবং সৎ, আদর্শবান বেশি যদি নিয়োগ হয় তাহলে দেশের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য, ছাত্রছাত্রীদের জন্য আমাদের অনেক উপকার হবে। 4 জুন বরিশাল বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে 26 জুন। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।